একটা ব্রিজের কতদিন পর্যন্ত আমি এই টোলটা তৈরি করব? খেয়াল রাখতে হবে, টোল কিন্তু একটা বাধা। একটা রোগীর অপারেশন ডাক্তার লাগে না, একটা কবিরাজ হলেই চলে, এটা যেমন সম্ভব না, একই জিনিস একটা মেগা প্রজেক্ট, প্রযুক্তি নির্ভর প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আমি আমলা, ওই যে গভর্নমেন্টকে দুর্বল অবস্থায় দেখেছি, আমি ঢুকে গেলাম। যারা এই ধরনের অনৈতিক কাজগুলি করেছেন তাদের কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করতেই হবে। এই ফিজিবিলিটি যারা করেছে তার সাথে যদি আউটকামটা না মিলে কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে। সড়ক অবকাঠামো বানালে তার রক্ষণাবেক্ষণও করতে হয়, এটা একটা যৌক্তিক কারণে কিন্তু ব্যবহারকারীদের কাছ থেকে রক্ষণাবেক্ষণজনিত কারণে কিছু পয়সা আদায় করে, এবং পয়সাটা আসে হলো প্রত্যক্ষ টোলের মাধ্যমে। এটা বাংলাদেশ শুধু না, সব দেশেই কিন্তু প্রচলিত আছে। কিন্তু এটার একটা নির্দিষ্ট সময়সীমাও আছে, যে একটা ব্রিজের কতদিন পর্যন্ত আমি এই টোলটা তৈরি করব। খেয়াল রাখতে হবে, টোল কিন্তু একটা বাধা, চলাচলের বাধা, এবং পরিবহনের খরচ কিন্তু অনেক বেশি দেয়। সো এইটার আজীবন একটা সেতুর থেকে কখনো কিন্তু টোল তোলার কোনো সমর্থন কোথাও নাই, এবং এটা যৌক্তিকও না। এটার জন্য আমি বলবো যে এখানে সড়ক এবং জনপদের যে পুরনো ব্রিজগুলি আছে, যেগুলি জরাজীর্ণ হয়ে গেছে এবং অনেক দিন ধরে কিন্তু টোল তোলা হচ্ছে, তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, বাস্তবতার নিরিখেই কিন্তু থাকা উচিত। এই জরাজীর্ণ ব্রিজগুলি ব্যবহার করে যারা ব্যবহারকারী তারা তো এমনি বিপদের মধ্যে আছে, তার মধ্যে তাদের কাছ থেকে পয়সা আদায় করা ব্যবহারজনিত কারণে এটা কতটুকু যৌক্তিক। পাশাপাশি আমি বলবো, অনেক দেশ আছে প্রত্যক্ষ যেই ইনকামটা হয় টোল থেকে, এবং সেটা ইনকাম করতে গিয়ে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাবটা হয়, তারা দূরদর্শীভাবে টোলটার থেকে ইনকাম না করে মানে পরোক্ষভাবে অর্থনীতির জন্য প্রবাহটা যদি তৈরি করতে পারে, তাহলে আখেরে কিন্তু দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যায়। সো আমি প্রত্যক্ষভাবে পেলাম না, কিন্তু পরোক্ষভাবে কিন্তু দেশকে আমি টোলটাকে না নিয়ে সেই দেশ গড়ার কাজে আমার ব্রিজগুলিকে ব্যবহার করলাম। এগুলি হলো দূরদর্শী চিন্তা। কিন্তু এটাও তো ঠিক যে স্থাপনাগুলিকে মেরামত করতে হবে। অন্যান্য দেশে সড়কের ব্যবহার করার জন্য গাড়ির মালিকদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য পয়সা নেয়, প্রতি বছর ফিটনেস রিনিউ করার জন্য কিন্তু পয়সা নেয়, গাড়ি চলার যোগ্যতা আছে কিনা এবং অ্যাডভান্স ট্যাক্স নেওয়া, সব কিছু কিন্তু এই যারাই সড়ক ব্যবহার করবে তাদের কাছ থেকে সড়কেরই মন্ত্রণালয়ের আরেকটা ডিপার্টমেন্ট বিআরটিএ সেই টাকাটা কিন্তু ইনকাম করে, ভালো রকমের ইনকাম। এটা কিন্তু বিআরটি এর টাকা হওয়ার কথা ছিল না। এই টাকাটা আসলে কিন্তু রোডস অ্যান্ড হাইওয়েজের সড়ক ব্যবহার করে দেখেই এই টাকাটা বিআরটিএকে দিচ্ছে। উন্নত বিশ্বে এই টাকাটা সরকারের এক্সচেকারে না গিয়ে সরাসরি সড়ক যারা তৈরি করে তাদের কাছে চলে যায়। এটাকে বলা হয় রোড ফান্ড। রোড ফান্ড ব্যবহারকারীদের কাছ থেকে আমি রেজিস্ট্রেশনের সময়, নবায়নের সময় প্রতি বছর যেটা কালেক্ট করছি, সেই টাকাটা যারা কালেক্ট করছে তাদের কিন্তু রাস্তাটা না, তাদের কিন্তু মেরামত করতে হয় না, তারা একটা সেবা দিচ্ছে। কিন্তু অবকাঠামোটা কার? সড়ক বিভাগের। ন্যায্যতার রেসপেক্টে তারা কিন্তু এই টাকাটা পাওয়ার কথা, কিন্তু সামহাও আমাদের দেশটা এমনভাবে যে তুলছে সেইভাবে আমি এটার মালিক। সো আমি বলবো ২০০০ সালে এটা কিন্তু একটা উদ্যোগ নেওয়া ছিল যে অবকাঠামোগুলি সুন্দর রাখার জন্য ধারাবাহিকভাবে রক্ষণাবেক্ষণ করব, কিন্তু রক্ষণাবেক্ষণের ফান্ডটা কোথাও কোনো প্রজেক্টে ধরা থাকে না, থোক বরাদ্দ থাকে। সেই কারণে ওয়ার্ল্ড ব্যাংক একটা রোড ফান্ড করার জন্য বলা ছিল ওই বিআরটি এর ইনকামটা এখানে আসবে, এবং নতুন কোনো প্রজেক্ট যদি হয় সেখান থেকে নতুন প্রজেক্টের 0.5% টাকাটা রাখতে হবে রক্ষণাবেক্ষণের জন্য। আমরা এখন ডেভেলপমেন্ট ড্রিভেন চিন্তা করি, কিন্তু সিস্টেম ড্রিভেন চিন্তা করলে যে কোনো একটা অবকাঠামো শুধু তৈরি করতে পয়সা লাগে না,
রক্ষণাবেক্ষণের জন্য তো লাগে। সুতরাং তার যদি সামান্য একটা সিড মানি আমরা ওই তহবিলে রোড ফান্ডে দিয়ে দেই, তাহলে কিন্তু প্রতিটা নতুন প্রজেক্ট থেকে যেমন আসতে থাকবে তার রক্ষণাবেক্ষণের ফান্ডটা, বিআরটিএ থেকে প্রতি বছর কিন্তু টাকাটা আসতে থাকবে, এবং সরকার এবং দাতা গোষ্ঠী ম্যাচিং কিছু ফান্ড দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, এই রোড ফান্ডের টাকাটা কে মালিক হবে, অর্থ মন্ত্রণালয় হবে নাকি সড়কের মন্ত্রণালয় হবে, সেই জটিলতায় কিন্তু আমরা আগাতে পারিনি। তো সেই হিসাবে আমি বলবো সড়ককে কিন্তু বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে। জনগণের উপরে আমি টোল চাপিয়ে রক্ষণাবেক্ষণের পুরোটা আদায় করব, নাকি অলরেডি এই ব্যবহারকারীরা যেখানে টাকা পয়সা দিচ্ছে সেই টাকাটার ন্যায্যতা রোডস অ্যান্ড হাইওয়ে সেখান থেকে শেয়ার করে, যেগুলি নতুন ব্রিজ মেগা প্রজেক্ট ডেফিনেটলি সেখান থেকে টোল তুলবে এবং আজীবনের জন্য টোল তুলবে না, সেটারও একটা নীতিমালা থাকবে। এবং রোড ফান্ডটাকে কার্যকরী করার জন্য আমার মনে হয় দ্রুত আগাতে হবে। তাহলে আমাদের ব্রিজ ব্যবহারের জন্য টোল তুলছি, এইটা যত না উল্লাসের কথা, আমি অর্থনীতিটাকে কতটুকু চাঙা করছি। অনেকে কিন্তু আমাদের পাশের দেশেও কিন্তু কোথাও কোথাও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ব্রিজ করে টাকা কিন্তু নেয় না, ফ্রি। আমাদের মৌচাক মগবাজার ফ্লাইওভার করেছি, কোনো টাকা নেওয়া হয় নাকি? টাকা তো নেওয়া হয় না। তো সেই হিসাবে আমি বলবো আমাকে দূরদর্শীভাবে অর্থনীতিটাকে চিন্তা করতে হবে, টোলটাকে সহনীয় মাত্রায় এবং সীমিত সময়ের জন্য, যৌক্তিক যতটুকু সময়, তার বাইরে না নেওয়াটাই কিন্তু ভালো হবে। টানেল প্রজেক্ট বলি, পদ্মা ব্রিজ বলি, এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বলি, এদের টোল অপারেটর যখন নিয়োগ হয়েছে, এটা প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু হয় না, নেগোসিয়েশনের মাধ্যমে হয়েছে। গত সরকারের উপরে যত ব্লেম আসতেছে এই নেগোসিয়েশন করতে গিয়েই, এই দেখা যায় জনগণের জন্য তৈরি করা জিনিসের যারা এটার সার্ভিস দিবে সেখানে সার্ভিসটাকে অনেক অতিমূল্যায়িত করা হয়। আমাদের তো যমুনা ব্রিজে তো আরেকটা অপারেটর আছে, 98 সাল থেকে আছে। আমাদের তো একটা মানদণ্ড আছে এবং খেয়াল রাখতে হবে এই নতুন প্রজেক্টগুলির রক্ষণাবেক্ষণের কত চাপ থাকবে না, কিন্তু মাত্র নতুন জন্মিয়েছে, এটা হানিমুন পিরিয়ডটা কিন্তু চলছে। এই অবস্থায় যদি অতিমূল্যায়িত আমি রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে দেই এবং এমনভাবে দিলাম, হিসাব নিকাশি করলাম না আমার টাকা কতটুকু আমার আসবে টোল থেকে, আর আমি রক্ষণাবেক্ষণের জন্য এত টাকার মধ্যে আমি একটা অপারেটর নিয়োগ করছি, এই বেহিসাবি যেই কন্ট্রাক্টটা নিয়োগ করা হয়েছে, আমার মনে হয় এগুলি একটু পুনর্মূল্যায়ন করা উচিত। আমার বিবেচনায় এই নতুন অ্যাসেটগুলির এবং আমাদের যমুনা ব্রিজের যে টোল টোল যারা অপারেটর তাদের যেই হিস্সাটা, এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে সামথিং রং মনে হয়, অতি মূল্যায়িত মনে হয়, এবং এটা কারো না কারো স্বার্থে হয়েছে। এই জায়গাগুলি আমার মনে হয় একটু নিখুঁতভাবে খতিয়ে দেখা উচিত। কারণ আখেরে বিশেষ করে টানেল প্রজেক্টের যদি টাকাটা ফেরত দিতে না পারে তো জনগণকে ভর্তুকি দিতে হবে। তো জনগণের একটা মানে কি বলবো, একটা অধিকার আছে যে কিভাবে এই অপারেটরদেরকে নতুন স্থাপনার উপরে 700 কোটি টাকা দেওয়া হচ্ছে, যেখানে ইনকাম আমার কম এবং আমাকেই ভর্তুকি দিতে হবে। সুতরাং স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য এই যে কন্ট্রাক্টগুলি আছে, অপারেটর নিয়োগের প্রক্রিয়াটা আছে, এটা একটু আমার মনে হয় দেখা উচিত, এবং পরবর্তীতে এইসবের পুনরাবৃত্তি ঠেকানোর জন্য সেই বিচার বিশ্লেষণগুলি হয়তো কাজে করবে, এবং জনগণও যে সন্দেহটা আছে যে কেউ কেউ এখানে বেনিফিশিয়ারি আছে, সেই বেনিফিশিয়ারিও কিন্তু সতর্ক হবেন আর কি। আমি বলবো এটা শুধু মানে কি বলবো, জনসাধারণ না, যারা দাতা গোষ্ঠী, ওয়ার্ল্ড ব্যাংকের মতো লোক প্রতিষ্ঠান, জাইকার মতো প্রতিষ্ঠান, তারা শুধু বাংলাদেশে অর্থায়ন করেন না, অবকাঠামোতে অন্যান্য দেশেও করেন। তাদের মূল্যায়নও কিন্তু যে বাংলাদেশে এই অবকাঠামো নির্মাণ খরচ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বেশি, এবং যেটার কাউন্টার দেওয়া হয় যারা বাস্তবায়নকারী সংস্থা, যে আমাদের দেশে ভূমির যেই অ্যাকুইজিশনটা আছে সেটা 3 গুণ আমরা কম্পেনসেশন দিই। এটা কিন্তু আসলেও সত্যি। আমরা যেই ভর্তুকিটা দেই, আমরা পুনর্বাসনটা যেটা করি অত্যন্ত লুক্রেটিভ, কিন্তু
আমি বলবো এমনও প্রজেক্ট আছে যেগুলি কিন্তু ল্যান্ড একুইজিশন লাগে নাই। মেট্রো রাস্তার উপর দিয়ে কিন্তু গিয়েছে, বিআরটি রাস্তার উপর দিয়ে কিন্তু গিয়েছে। তারপরও আমি তো বলবো বিআরটির প্রজেক্টটা পৃথিবীতে গিনিস বুক অফ রেকর্ড করে ফেলেছি আমরা, সময়ের দিক থেকে এবং খরচের দিক থেকে। একই জিনিস আমি কিন্তু 3টা প্রজেক্টের সাথে জানাশোনা ছিল। ইন্দোনেশিয়ার মেট্রো, কলকাতার ইস্ট ওয়েস্টের মেট্রো, ওখানেও জাইকা অর্থায়ন করেছে, জাকার্তাকেও জাইকা অর্থায়ন করেছে এবং আমাদেরটাকেও করেছে। মোটামুটি একই সময় আরম্ভ করে ওরা 3-4 বছর আগে উদ্বোধন করে অপারেশনে চলে গেছে। আমরা তার থেকে প্রায় 4 বছর বেশি সময় নিয়েছি এবং নির্মাণের দিক থেকে প্রায় 1.5-2 গুণ বেশি টাকা খরচ করেছি, যার মাসুল কিন্তু জনগণ এখনও দিচ্ছে। উন্নয়নের যন্ত্রণার একটা মাসুল তো দিয়েছেই দীর্ঘায়িত হওয়ার জন্য। দ্বিতীয় হলো এখন ফিজিবিলিটি স্টাডিতেই যেই ফেয়ারটার কথা বলা ছিল, সেই ফেয়ারের থেকে কিন্তু আমরা বেশি এখন মেট্রোতে নিচ্ছি, কারণ খরচ বেশি আমি করে ফেলেছি। তো এই জায়গাগুলি মানুষের যথেষ্ট সন্দেহ আছে, কী বলে, সঙ্গত কারণেই। সুতরাং এই প্রজেক্টগুলির অডিট হওয়া দরকার, এবং অডিট না হলে পরে যারা এইটার বেনিফিশিয়ারি ছিলেন, আমি বিশেষ করে বলবো ডিসিশন এন্ডে যারাই ছিলেন, একটু অডিট করা, কারা কারা কতবার বিদেশ গিয়েছেন ট্রান্সফার অফ টেকনোলজির আওতায়, স্বচ্ছ হয়ে যাবে। দেখবেন কারা কারা টাকাগুলি নিয়েছে, কারা কারা প্রজেক্টের গাড়ি, প্রজেক্ট দেখভাল করার জন্য কিন্তু বিলাসী গাড়ি দরকার হয় না, কিন্তু ব্যবহারকারীর দিকে তাকিয়ে এই বিলাসী গাড়িগুলি কিনে 2-3টা করে গাড়ি ব্যবহার করেছেন, প্রজেক্ট রিলেটেড তারা না। এগুলি কি খরচের মধ্যে আসেনি? তাহলে আমার মনে হয় একটা কমিশন করে হোক, যেইভাবে হোক, এই প্রজেক্টগুলি অতি মূল্যায়িত হয়েছে, দাতা গোষ্ঠী বলেছে, জনগণও জানে এবং কম্পেয়ার করা যায় ইন্টারনেটে। কেন হয়েছে, কেনর উত্তরটা তো আসতে হবে। কোথাও না কোথাও এগুলি পিলফারেজ হয়েছে, বেনিফিটটা যারা নেওয়ার কথা, যারা প্রাপ্য না তারাও নিয়েছে, তার মানে অবৈধ কাজ করেছে। এই অবৈধ কারা কারা করেছে, ট্রান্সফার অফ টেকনোলজিতে কারা কারা বিদেশে কয়বার গিয়েছে এবং তিনি যাওয়ার যোগ্যতা রাখেন কি না, প্রজেক্টের সাথে রিলেটেড না, তাহলে এই লোকগুলিকে আইডেন্টিফাই করতে হবে। প্রজেক্টের গাড়িগুলি কে কয়টা ব্যবহার করেছে এই লোকগুলিকে আইডেন্টিফাই করতে হবে। এবং আমি বলবো যে বিভিন্ন বিদেশে যাওয়া সংক্রান্ত ওনারা পান, কেউ পান কিন্তু বিজনেস ক্লাস কিন্তু যোগ্য না, কিন্তু তারা কিন্তু বিজনেস ক্লাসে গিয়েছেন। পার ডিএম যা পাওয়ার কথা তার থেকে বেশি নিয়েছেন কন্ট্রাক্টরের কাছ থেকে। তো কন্ট্রাক্টর কি সেই টাকাটা তুলে নিবে না? সে কোত্থেকে দিবে এই টাকাটা? সুতরাং এই যে আমি গাড়ি ব্যবহার করলাম, বিদেশে গেলাম এবং পার ডিএম নিলাম বেশি এবং ঘন ঘন মিটিং করলাম, মিটিংয়ে উপস্থিত না থেকে আমি সিগনেচার দিয়ে টাকা ইনকাম করলাম, কে কত ইনকাম করেছে এবং তারা আদৌ ইনকামের যোগ্য কিনা, এগুলি স্বচ্ছতার ভিত্তিতে যদি না হয়, ভবিষ্যতে কিন্তু এই সুবিধাবাদীরা আশেপাশেই থাকবে, এখন হয়তো কিছুটা চুপ করে থাকবে। পাশাপাশি প্রতিটা ব্রিজ, একটা করে বড় ব্রিজ, একটা করে ক্যান্টনমেন্ট পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। একটা ক্যান্টনমেন্ট করতে যেই পরিমাণ জায়গা অধিগ্রহণ করতে হয়, এটাও তো খরচের মধ্যে এসেছে। এই কালচার থেকে কিন্তু বের হতে হবে। আগের সরকার কিন্তু যা চাওয়া হতো তাই, এবং আমাদের পদ্মা ব্রিজে প্রায় 26টা বাংলো করা হয়েছে। এই আমলারা গিয়ে সেখানে থাকবে, কোথায় করেছে? অধিগ্রহণের জায়গায়। কার জন্য করেছে? কতগুলি কর্তা ব্যক্তির জন্য। এগুলি কি জনগণের পয়সায় তৈরি হয়নি? এগুলি কি খরচের মধ্যে আসেনি? আমার মনে হয় এগুলিকে স্বচ্ছতার ভিত্তিতে জনগণের কাছে পাবলিশ করার দরকার, কারণ জনগণের অধিকার আছে। আমাদের নামে ঋণ করে কারা ভোগবাদী সমাজ গড়েছে এবং এই যে অবৈধ ভোগগুলি করেছে তাদের অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। আর না হলে বারবার এই ধরনের বেনিফিশিয়ারিরা পুনরাবৃত্তি ঘটাবে। এটার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য আমার মনে হয় দ্রুত স্বচ্ছতার ভিত্তিতে কারা কারা এই অবৈধ বেনিফিটগুলি পেয়েছে এই জায়গাগুলিকে স্বচ্ছতার ভিত্তিতে একটা ইনভেস্টিগেশন করা উচিত। হয়ে গেল তো? হয়ে গেছে আপনার যানজট নিরসনে তো অনেক প্রকল্প করেছে সরকার ঢাকা শহরের। যানজটটা সত্যিকার অর্থে কার্যত কোনো উন্নতি নেই, অবনতি হয়েছে।
এই যে যে প্রকল্পগুলো সরকার বাস্তবায়ন করেছে ঢাকা কেন্দ্রিক, এগুলো আসলে সঠিক ছিল কিনা, কিংবা কি করা উচিত? এই না, আমার মনে হয় গত সরকার তার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা যানজট দূর করার জন্য কোনো প্রজেক্ট করেননি, বরঞ্চ যানজটটা থাকলে পরে নতুন নতুন প্রজেক্ট নেওয়া যাবে, এই ছিল তাদের উদ্দেশ্য। একটা সময় ছিল স্বাধীনতা উত্তর দুর্ভিক্ষের কথা জানিয়ে অনেক এনজিও কিন্তু অনেক টাকা ইনকাম করেছে। মানুষের গায়ে পুষ্টি লেগে যাক, এটা কিন্তু অনেক এনজিও চেতনা। একইভাবে ঢাকায় যতগুলি বাস্তবায়নকারী সংস্থা আছে, সত্যিকার অর্থে যদি তারা যানজট দূর করতে চাইতেন মেগা প্রজেক্ট করতেন না তো। এবং এসটিপি যেটাকে বলা হয় বাইবেল অফ ঢাকা, যে উন্নয়ন যদি করতে হয় ধারাবাহিকভাবে সমন্বিতভাবে কিভাবে করতে হবে তার রূপরেখা কিন্তু স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে দেওয়া আছে। ওখানে কখনো কিন্তু মেগা প্রজেক্টে যেতে বলে নাই, বলেছে ফুটপাতটাকে পথচারী বান্ধব করো, রাস্তার পাশে পার্কিং অ্যাক্টিভিটিটা যেটা রাস্তার ধারণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করো, রিকশার সংখ্যাগত নিয়ন্ত্রণ করো, বিচরণগত নিয়ন্ত্রণ করো, সিগন্যালটাকে অপারেট করো। এগুলি তো মেগা প্রজেক্ট না, এগুলি হলো প্রতিদিন এনফোর্স করতে হবে, দেখভাল করতে হবে। আরেকটা কিন্তু বলেছিল সবচেয়ে প্রথম, যে এই জায়গায় যেইভাবে বাস সার্ভিস দিচ্ছে খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর, এটাকে একটা কর্পোরেট আমব্রেলার কালচারের মধ্যে নিয়ে আসা হবে। এবং তাকে বলা ছিল বাস রুট ফ্র্যাঞ্চাইজ, লাইক হাতির ঝিল যে চক্রাকার বাস আছে অথবা গুলশানে, সেই বাসগুলির দিকে এখনও তাকালে 2012 সালের বাস কেনা দেখালে মনে হবে যে নতুন লাগে, কোনো আচর বাচর নাই। কেন নাই? চালকগুলি সেখানে বেতন পায়, যাত্রীর থেকে সে তার বেতনের দিকটা দেখে না। সো হাতির ঝিলের চালকরা কিন্তু রাস্তার দিকে তাকায়, আর অন্যান্য জায়গায় তাকায় গিয়ে যাত্রীর দিকে, নিরাপত্তা দিতে পারে না। সো বাস রুট ফ্র্যাঞ্চাইজ করার জন্যই ফুটপাথ ক্লিয়ার, দুই পাশে যে পার্কিং এবং ভেন্ডার অ্যাক্টিভিটি সেইটা নিয়ন্ত্রণ করা, রিক্সা নিয়ন্ত্রণ করা, সিগন্যাল অপারেট করা, বাস রুট ফ্র্যাঞ্চাইজ করা, কোনোটাই কিন্তু পয়সার কাজ না, দরদের কাজ। দরদের কাজটা কেউই করতে যায় নাই। কিছু কিছু আমলা, তাদের উপরে দায়িত্ব ছিল এগুলি করার জন্য, তারা সেগুলি না করে জাস্ট আমলার থেকে রিটায়ার্ড হওয়ার পরই পদ নিয়ে তারা চলে গেছেন মেট্রোতে। মেট্রো করার আগে বলা ছিল মেট্রো কিন্তু সবচেয়ে বড় দাওয়াই, অনেক বিনিয়োগ ঘন দাওয়াই। এইটা 100% কাজ করতে হলে নিচের কিন্তু বাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ মেট্রো দিয়ে ঢাকার পুরো কিন্তু গণপরিবহনের চাহিদাটা মেটানো যাবে না। এবং ওখানে বলা ছিল 5টা-6টা মেট্রো যদি হয় 20-25% বেশি ধারণ ক্ষমতা সেটা হবে না, কিন্তু 40% পরিবহন চাহিদাটা নিবে কিন্তু এই বাস। সো এই নগর বাসটাকে সুশৃঙ্খল করতে হবে, কোনো কিন্তু প্রজেক্ট লাগে না, এটা নীতি সহায়তা লাগে। হাতির ঝিলে কোনো সরকার পয়সা বিনিয়োগ করেনি, মালিকই কিন্তু 12টা বাস কিনেছে। গুলশানে সরকার কিন্তু বাস কিনেনি, মালিকই কিনেছে। সরকার কি বলেছে? একটা পলিসি সাপোর্ট দিয়েছে, হাতির ঝিলে আর কোনো বাস চলবে না, তোমারটাই চলবে, এইটা আমি তোমাকে দিলাম, সুতরাং তুমি এইবার বিনিয়োগ করো। তুমি তো একলা চালাবা, অনেক লাভ করবা, আমাকে আরও 5% রয়্যালটি ফি দাও। সরকার কিন্তু এখানে রয়্যালটি ফিও পাচ্ছে। সো এই যে সুন্দর সুন্দর পাইলটিং প্রজেক্টগুলি আছে, এটাকে স্কেল আপ করার যাদের দায়িত্ব ছিল তারা রিটায়ারমেন্টে গিয়ে একবারে চলে গেছে। মেট্রো লাগবে আমাদের, কিন্তু আগের কাজগুলি তো করে আসতে হবে। তো ওই কাজগুলির মধ্যে দরদ লাগে, খরচ নাই, ওনারা বিলাসী। কারণ গত সরকারের কাজটাই ছিল ধাঁধা দেখানো, ইলিউশন দেখানো জনগণকে। বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট এবং অনেক টাকার প্রজেক্ট, এগুলি যে টেকসই সমাধান দেবে না এটা কিন্তু জানার পরও কিন্তু তারা সেখানে আগ্রহী হয় না, কারণ কারো এখানে ওভারহেড পোষায় না। এই ডেভেলপমেন্টের চেইনে যারা আছে, ডিসিশন এন্ডে আছে, প্রত্যেকেই তো এটার বেনিফিটটা পেতে চায়। বাসকে আমি বাস রুট ফ্র্যাঞ্চাইজ করব, এখানে কারো ইন্টারেস্ট থাকার কথা না। এই জায়গাগুলি আমি বলবো গত সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, মেগা প্রজেক্ট করেছে যানজট কমানোর জন্য না, যানজটটাকে বাড়ানোর জন্য। এবং
অপূরণীয় ক্ষতি করার জন্য। যেখানে যেখানেই ফ্লাইওভার হয়েছে সেই জায়গায় কিন্তু গণপরিবহন চলার কথা ছিল। সেই গণপরিবহনের জায়গায় যদি আমি ফ্লাইওভার করে দেই তাহলে কিন্তু গণপরিবহন কিন্তু আর চলার বিচরণ ক্ষেত্রটা থাকলো না। তার মানে ইরিভার্সেবল ড্যামেজ হয়ে গেল, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কারা করেছে? এই গত সরকার করেছে। কেন করেছে? বড় প্রজেক্টের অনেকেরই কিন্তু এখানে বেনিফিট লুকায়িত থাকে, সুতরাং ছোট প্রজেক্টের দিকে কারো কিন্তু নজর ছিল না। এই জায়গাটার মধ্যে একটা আমূল রিফর্ম করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শুধু মেগা প্রজেক্টে ইন্টারেস্টেড হবেন, জনগণমুখী যেটা টেকসই সমাধান দিবে সেই জায়গায় নজর দেবেন না। এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে এবং তার একটা রিফর্ম করতে হবে। এখন কি করা উচিত? এখন এই ঘটনাগুলি যেহেতু ঘটেছে আমাদের চোখের সামনে আসছে, সুতরাং এটার পুনরাবৃত্তি যেন না ঘটতে পারে তার জন্য একটা হলো তদন্ত করে তাদেরকে দায়ী করা, তাদেরকে কি বলবো জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। দ্বিতীয়টা হলো রিফর্ম করা, যাতে করে পরবর্তীতে কোনো মেগা প্রজেক্ট হওয়ার আগে পরিকল্পনা কমিশনে রিফর্ম করে পরিকল্পনাবিদ ঢুকাতে হবে, যাদের কাজ হবে এই মেট্রো প্রজেক্ট করার আগে বলা ছিল স্বল্প মেয়াদে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করেছেন, করি নাই, তাহলে তো উপরেরটাতে যেতে পারেন না। এইরকম পেশাদারি কথা বলার মতো কিন্তু লোক থাকতে হবে কোথায়? ওই প্ল্যানিং কমিশনে, যারা প্রজেক্ট অনুমোদন করেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, নাম প্ল্যানিং কমিশন কিন্তু কোনো পরিকল্পনাবিদ নাই। এই ধরনের যদি জায়গা থাকে মানুষ তো উল্লাসের সাথে সাথে প্রজেক্ট দিবে এবং ওনারাও পাশ করবেন, তাই হয়েছে। সুতরাং আমাকে যদি একটা সুন্দর বাংলাদেশ গড়তে হয় পরিকল্পনাটা হতে হবে চৌকস। কেমন চৌকস? আমি বলবো অন্যান্য দেশের থেকেও কিন্তু আমাদের বেশি পারদর্শী হতে হবে। অনেকের জমি আছে, অনেক দেশের জমি আছে, পপুলেশন কম। আমাদের সীমাবদ্ধতা হলো পপুলেশন বেশি, জমি কম, তাহলে আমার প্রোডাক্টিভ সিস্টেম ডেভেলপ করতে হবে। সেটা করতে গেলে আমাকে ধ্যান জ্ঞানের লোক থাকতে হবে, দূরদর্শী সম্পন্ন লোক থাকতে হবে, কোনটার থেকে বেশি আমি প্রোডাক্টিভিটি পাবো। এখন পরিকল্পনা কমিশনে আছে কোনটা বড় মাপের প্রজেক্ট, সেখানে আমরা অনুমোদনটা দেই। এইভাবে যদি পরিকল্পনা কমিশনটা থেকে যায় তাহলে ভবিষ্যতেও কিন্তু সুযোগ সন্ধানীরা প্রজেক্ট পাঠাবে এবং ভুল প্রজেক্টগুলি, যেমন শহরের ভিতরে ফ্লাইওভার বানানোটা যারা প্রস্তাব দিবে তাদেরকে জেলে ঢুকাই দেয় এখন। কারণ গত 50-60 বছর ধরে জেনেছে ফ্লাইওভার দিয়ে কোনো যানজট তৈরি সমাধান হয় না, নিচতলার যানজট দোতলায় চলে যায়। আর যেখানে টাচডাউন পয়েন্ট হয়, দুই রাস্তার স্রোত যখন মোড় দিয়ে যাবে, মোড়ের ক্যাপাসিটি তো আর বাড়ে নাই, তো বটলের নেক যদি ক্যাপাসিটি না বাড়ে তো বটলটাকে চওড়া করে তো কোনো লাভ নাই। সো এই কারণে পুরো পৃথিবীতে আরবান এরিয়াতে ভূমি ঘনত্বের এলাকাতে কখনো ফ্লাইওভার বানায় না। যদি বানাতে হয় ডাবল ডেকার চালায়, রাস্তা দোতলা হয়ে যায় অপারেশনালি, নট ফিজিক্যালি। ফিজিক্যালি যদি আমি বানাই, যানজট মোড়ের মধ্যে কিন্তু আরও মাল্টিপ্লাই করে। যেই পলিউশনটা হয় সেইটা কিন্তু আমি ছাদ দেখে দিলাম, আকাশ দেখতে পাবো না, এবং পলিউশনটাও ডিসপার্স হবে না। দূষিত নগরীর তলানিতে থাকবো আমরা। এখন কিন্তু দূষিত নগরীর সর্বোচ্চ স্থানটা আমরা দখল করে আছি। সো এই জায়গায় পেশাদারিত্ব ছিল না, আমি বলবো উন্নয়নের ব্যাপারে কোনো লেভেলেই ছিল না। পেশাদারিত্ব ছিল না, সুযোগ সন্ধানীরা ছিল, এবং সুযোগ সন্ধানীরা সবসময়ই থাকবে, কিন্তু তার একটা গার্জিয়ান অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে পুরো পৃথিবীতে পরিকল্পনা কমিশন যাদের কাছে শেষ পর্যন্ত ছাড়পত্র নিতে হয় উন্নয়নের, সেই জায়গায় যদি আমি দূরদর্শী সম্পন্ন ভালো পরিকল্পনাবিদ আমরা না রাখতে পারি তাহলে কিন্তু এই ধরনের বিপর্যয় ঘটতেই থাকবে। বাংলাদেশের সমস্যার কিন্তু একবার যদি ভুল হয়ে যায় এটাকে আন্ডু করা যাবে না, এটাকে আবার সরিয়ে নিয়ে আসতে পারবো না। তো সেই হিসাবে আমি বলবো এখন কাজটা হবে পরিকল্পনা কমিশনের বড় ধরনের একটা রিফর্ম, যেখানে নামের সাথে সঙ্গতিপূর্ণ পরিকল্পনাবিদ দিয়ে সাজাতে হবে অন্যান্য দেশের মতন করে। তাহলে পরিকল্পনাবিদ যদি থাকে তারাই বুঝতে পারবে কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা উন্নয়নের নামে আমাকে জট পাকিয়ে ফেলবে এবং যেটা যানজটের জন্য নিজেই একটা কারণ হবে।
এই ধরনের প্রজেক্টগুলি ধরার মতন এখন যেহেতু ক্ষমতা বা ক্যাপাসিটি প্ল্যানিং কমিশনের নাই, সেই জায়গায় বিরাট একটা রিফর্ম অতি জরুরিভাবে দরকার। আর না হলে কিন্তু আমরা এই ধরনের উন্নয়ন, এলোমেলো উন্নয়ন, সুযোগ সন্ধানীর উন্নয়ন, বিক্ষিপ্ত উন্নয়ন, রেল একটা পাঠাচ্ছে, সড়ক একটা পাঠাচ্ছে, নৌ পাঠাচ্ছে, জট লেগে যাচ্ছে। দুইজনের ব্রিজের তলা দিয়ে নৌপথ দিয়ে শিপ চলতে পারে না। পরের প্রজেক্ট যায় হলো ব্রিজ ভাঙা নিয়ে। এইরকম দেগুলিয়াপনা অন্তত জনগণের পয়সা দিয়ে করে পার পেয়ে যাবে, যেটা পরিকল্পনা কমিশন কিন্তু পার পেতে পারে না, কারণ তারাই অনুমোদন দিয়েছে। ওই জায়গার মধ্যেই তো নাব্যতা, হেডরুমের ক্লিয়ারেন্স আছে কিনা তাদের কি দেখে দেওয়া উচিত, তারা দেখেননি। শুধু তাই না, রেলের প্রজেক্টগুলি আমি অনুমোদন দিয়েছি, এখন কক্সবাজার অনেকে যেতে চায়, রেল লাইনও তৈরি হয়ে গেছে, নাই কি ট্রেন নাই, ট্রেন নাই। ট্রেনের বগি নাই, লোকোমোটিভ নাই, রোলিং স্টক কেনা হয় নাই। রোলিং স্টক কেনা হলে চালাবে কে, লোকবল কোথায়, লোকবল নাই। তাহলে আমি কি ধরনের পরিকল্পনা করলাম? আমি অবকাঠামো উন্নয়নটা করলাম আর মুখে বললাম এটা হলে 22 জোড়া ট্রেন চলবে, কক্সবাজারে উন্নয়ন হবে, ট্যুরিস্টের সমাগম হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলি মুখের কথা। তাহলে এই ফিজিবিলিটি যারা করেছে তার সাথে যদি আউটকামটা না মিলে কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে। যে পরিকল্পনাটা করা হয়েছে, উন্নয়নটা সামগ্রিক হয়নি, খণ্ডিত উন্নয়ন হয়েছে। একটা রেল লাইন তৈরি করা মানে উন্নয়ন না। ফিজিবিলিটি স্টাডিতে লেখা ছিল জনগণের উপযোগিতা তৈরি হবে, অর্থনৈতিক উপযোগিতা তৈরি হবে, ট্যুরিজম ফ্লারিশ করবে, কিচ্ছুই হচ্ছে না। তাহলে কাউকে না কাউকে এখানে জবাবদিহি তো করতে হবে, কারণ সময় এসেছে। আগের সরকারকে কিছু বলা যেত না, কারণ টপ থেকে বটম পর্যন্ত সবাই ছিল সুযোগ সন্ধানী। এখন ছাত্ররা যেই একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি করেছে, আমার মনে হয় একটু লাউডলি এই দায়বদ্ধতার জায়গাটা, একটা কালচার তৈরি করতে হবে। জনগণের পয়সা নিয়ে কেউ যেন ছিনিমিনি করতে না পারে। তুমি যদি যোগ্য না হও তুমি থাকতে পারবা না। এই কথাটা আমি এই কারণেই বললাম, আগের সরকারের দুর্বলতাটা দেখে অনেক আমলা মেগা প্রজেক্টের পিডি হয়ে গেছে, যার কোনো টেকনিক্যাল নলেজ নাই। এই ধরনের অপরাধ নির্মাণের ক্ষেত্রে পৃথিবীর কোথাও অ্যালাউ করবে না। এটা হলেও তার অর্থ দাঁড়ায় একটা রোগীর অপারেশন ডাক্তার লাগে না, একটা কবিরাজ হলেই চলে। এটা যেমন সম্ভব না, একই জিনিস একটা মেগা প্রজেক্ট, প্রযুক্তি নির্ভর প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আমি আমলা, ওই যে গভর্নমেন্টকে দুর্বল অবস্থায় দেখেছি, আমি ঢুকে গেলাম। যারা এই ধরনের অনৈতিক কাজগুলি করেছেন তাদের কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করতেই হবে।